আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে 7টি ক্লাস শেষ করে ফেলেছি। আমরা এখন লেকচার 8-এ আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এমন এমন কিছু তথ্য আজকের ক্লাসে পেয়ে যাবা, যেগুলো দিয়ে তুমি সারা জীবন ফ্রি হ্যান্ডে লিখতে পারবা এবং কথাও বলতে পারবা। এখন দেখো, আমরা এই ইনফরমেশনগুলো আস্তে আস্তে জানবো। প্রথমে আমরা কিছু রুলস এবং তার প্র্যাকটিস দেখব। শুধু রুলস পড়লেই হবে না, বস্তায় বস্তায় রুলস তুমি শিখলা, কিন্তু তুমি যদি তার প্র্যাকটিস না দেখো, এই রুলস তোমার কোনো কাজে আসবে না। তাই আমরা রুলসে ফোকাস না করে আমরা প্র্যাকটিসে ফোকাস করব। তুমি যদি দেখো, প্র্যাকটিস শিখতে পারো, একটা বাক্যের কিভাবে গঠন হয়েছে তার দিকে লক্ষ্য করতে পারো, এক সময় দেখবা তুমি নিজেই ওই বাক্য থেকে তুমি রুলসে বের করে ফেলছো। তাহলে কিভাবে সম্ভব? দেখো, আমি যদি মনে করো একদম প্রথমেই রুলসে ফোকাস না করে, রুলস একেবারে না দেখে আমি যদি এইখানে তাকাই, আই এম ম্যানেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কষ্ট করে কাজ শেষ করেছি। এখন দেখো, এটা সাবজেক্ট, তারপর ম্যানেজড ভার্ব, এইটা ধরতে পারো ম্যানেজ টু, একটা এইটা একটা স্ট্রাকচার মতো, সাবজেক্ট প্লাস ম্যানেজ টু প্লাস ভার্ব ওয়ান। দেখো, মূলত এরকম না, সাবজেক্ট প্লাস ম্যানেজ টু প্লাস ভার্ব ওয়ান। আর ব্যাকেট দিয়ে এস লেখার কারণটাকে জানো ভাইয়া? কোন সময় এস বা ইয়েস হবে এটাও তোমাদেরকে অনেকবার বলেছি। যদি সাবজেক্টটা, এই সাবজেক্ট আই, হি, সি, ইউ, উই, এইগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস হবে। আর যদি প্লুরাল হয়, তাহলে এস বা ইয়েস হবে না। এই কারণে ব্যাকেট দিয়ে এস দেওয়া আছে। বুঝছো ভাইয়া? এবার দেখো, এই স্ট্রাকচার তোমরা দেখে নিবা। তারপর দেখো, এরকম এই স্ট্রাকচারের বাংলা মিনিংটা হবে, কষ্ট হলেও কোনো কাজ সফলভাবে করতে পারা বোঝায়। যেমন, আই ম্যানেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কষ্ট করে কাজ শেষ করেছি। দেখো, এইরকম থাকলে এক কথা, ওইটা তোমার বুঝতে হবে যে এই কাজটা খুব কষ্ট করে করা হয়েছে, এই জিনিসটা খুবই কষ্ট করে করা হয়েছে। অনেকে আসে না, খুব কষ্ট করে এই কাজগুলো করে, সহজ পড়া তার জন্য কঠিন হয়ে যায়, এমনও আছে তো অনেক। হি ম্যানেজ টু সেভ মানি, সে কষ্ট করে টাকা জমায়। হি ম্যানেজ টু সেভ মানি, সে কষ্ট করে টাকা জমায়। দেখো, তোমার বাবা মা কত কষ্ট করে টাকা জমায় তোমাদের পড়াশোনার খরচ চালানোর জন্য, কিন্তু তোমরা কি করো? পড়ালেখা না করে ফ্রি ফায়ার আর পাবজিতে ব্যস্ত থাকো। ভাই, এখনো সময় আছে, ফিরে আসো। সি ম্যানেজ টু পাস দ্য এক্সাম, সে কোনো মতে পরীক্ষায় পাস করে। অনেকে আসে না তোমাদের মধ্যে যে সারা বছর লেখাপড়া না, এখন চিন্তা হয়েছে কীভাবে পাস করতে পারবো। পরীক্ষার মধ্যে এই উদ্দেশ্য নিয়ে যায়, টার্গেট থাকে পাস করা। শুধু পাস করা যদি তোমার টার্গেট থাকে, তাহলে তুমি পাসও করতে পারবা না। যদি কোনো মতে পাস করতে পারো, এই পাস করাতে কোনো লাভ নাই। টার্গেট রাখতে হবে, আমি এ প্লাস পাবো, আমি গোল্ডেন এ প্লাস পাবো। তাহলে তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে, এরকম টার্গেট রাখতে হবে, আর ওই রকম টার্গেট অনুসারে তোমার পড়ালেখা করতে হবে। তাহলে দেখো, দে ম্যানেজড টু স্কেপ, তারা পালাতে পেরেছে। স্কেপ পড়তো পালানো, টু স্কেপ মানে পালাতে। আর একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা। যেমন, দে, তারা, ম্যানেজড টু স্কেপ মানে কষ্ট করে পালাতে পেরেছে, মানে পালাতে পেরেছে এক কথায়। উই ম্যানেজড টু রিচ অন টাইম, আমরা সময় মতো পৌঁছাতে পেরেছি। সময় মতো পৌঁছাতে পারাও তো একটা কষ্ট আছে। তোমাকে বললো তুমি পরীক্ষায় 9টার সময় উপস্থিত থাকবা। এখন 9টার সময় উপস্থিত থাকতে হলে তোমাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, ওঠার পর গোসল করতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপর হেঁটে যাইতে হবে অথবা গাড়ি দিয়ে যাইতে হবে। দেখো, এই কাজটা করতে কি অনেকটা কষ্ট হয় না? তাহলে দেখো, এইরকম যখন কষ্ট করে যে কোনো কিছুই তোমার করা হবে, ওই বাক্যে কিন্তু কি থাকবে? ম্যানেজড টু থাকবে। এটা তোমার মুখস্থ করা লাগবে, এটা একদম মুখস্থ করে ফেলো। আমি একটা কথা বারবার বলেছি, এবং কি আমার সাজেশন রইল তোমাদের প্রতি এটাই, যে তুমি প্রতিটা স্ট্রাকচার থেকে, প্রতিটা গঠন থেকে মিনিমাম একটা করে সেন্টেন্স তুমি মুখস্থ করে নাও। তাহলে হবে কি, এই সেন্টেন্সের আদলে তুমি নিজেই আরও অনেক শত শত সেন্টেন্স তুমি নিজেই গঠন করতে পারবা। নিজের অজান্তেই দেখবা তোমার সেন্টেন্স শেখা হয়ে গেছে, তুমি মানুষের সামনে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথাও বলতে পারবা। পরীক্ষায় প্যারাগ্রাফ, রাইটিং পার্ট, যে কোনো রাইটিং পার্ট হোক, অ্যাপ্লিকেশন, লেটার, ডায়লগ, যে কোনো কিছুই হোক না কেন, তুমি অনায়াসে লিখে আসতে পারবা। তাহলে তোমার কি করতে হবে? প্রতিটা স্ট্রাকচার থেকে একটা একটা করে সেন্টেন্স তোমার মুখস্থ করে নিতে হবে। এটা মুখস্থ করে খুব কঠিন। আমি যদি এটা মুখস্থ করে নিই, দে ম্যানেজ টু স্কেপ, তারা পালাতে পেরেছে, দে ম্যানেজ টু স্কেপ, তারা পালাতে পেরেছে, আমি যদি কয়েকবার এটা পড়ি, তাহলে তো আমার মুখস্থ হয়ে যাবে। তাহলে তো মুখস্থ নিয়ে এত টেনশন নেই, কিছু নাই। তুমি বারবার কয়েকবার দেখো না, আমার ক্লাসটি করার পর এই পিডিএফটা নিয়ে কয়েকবার দেখো, তাহলে তো তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। এবার দেখো, আমরা রুল 2 আসি। এখানে আছে সাবজেক্ট প্লাস ফিল্ড
তারপর টু থাকবে প্লাস পারবন, ফেল অথবা ফেলস। এস থাকবে কোন সময়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে এইটা কি বলার প্রয়োজন আছে? অনেকবার বলছি এটা বলার প্রয়োজন নাই। আর এখন আমরা সরাসরি উদাহরণ দেখব। আই ফেইলড টু আন্ডারস্ট্যান্ড দ্য রুল। আমি রুলটি বুঝতে পারিনি। ফেল মানে কি এক কথায় ব্যর্থ। এইটার অন্য কিছু দেখার দরকার নেই, এটা তো ব্যাখ্যা দেওয়া আছে। কোনো কাজ করতে না পারা বোঝাই, কোনো কাজ করা না পারা বোঝাই বলতে কি ভাইয়া, মানে ব্যর্থ। ব্যর্থ হয়েছি বলেই তো কাজটা করতে পারিনি। আমি পরীক্ষায় ব্যর্থ হয়েছি বলেই তো পরীক্ষায় ফার্স্ট করতে পারিনি। হ্যাঁ, আই ফেলড টু আন্ডারস্ট্যান্ড দ্য রুল। আমি রুলটি বুঝতে পারি না। হি ফেলস, দেখো ফেলস এস হলো কী কারণে? দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ফেলস টু কিপ প্রমিস। সে কথা রাখতে পারে না, সে কথা রাখতে পারে না। সি ফেলড টু অ্যাটেন্ড দ্য ক্লাস। সে ক্লাসে উপস্থিত হতে পারেনি। দেখো দৈনন্দিন জীবনে কত গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো এইখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই সেন্টেন্সগুলো তোমার জন্য কতটা উপকারী, কতটা প্রয়োজনীয় তুমি এবার ফিল করো। বুঝতে পারছো ভাইয়া? দে ফেল্ড টু উইন, তারা জিততে পারেনি। দেখো দে ফেল্ড, তারা ব্যর্থ, টু উইন জিততে, তার মানে কি তারা জিততে পারেনি। একটু নিজের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবা। এর জন্য তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। উই ফেল্ড, আমরা ব্যর্থ হয়েছিলাম। টু নোটিস, লক্ষ্য করতে। দ্য মিস্টেক, এই ভুলটি। আমরা ভুলটি লক্ষ্য করতে ব্যর্থ হয়েছিলাম, তার মানে কি আমরা ভুলটি খেয়াল করতে পারিনি। ওকে, এবার দেখো থাকবে যখন সাবজেক্টের পরে ডিসাইড অথবা ডিসাইডস, তারপর টু প্লাস বারবন, এর বাংলা অর্থ হবে সিদ্ধান্ত নেওয়া। এবার দেখো তুমি যদি মিনিংগুলো জানো, জাস্ট ডিসাইড, তারপরে ফেল, তারপরে সে অ্যাপোলোগাইজ, এই অর্থগুলো যদি তুমি জানো, তাহলে দেখো এই স্ট্রাকচারের তোমার প্রয়োজন নাই। তুমি সরাসরি দেখো এই সেন্টেন্স দেখলেই তুমি অর্থটা ধরে ফেলতে পারবা। যেমন আমি ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিলাম, টু লার্ন, শিখতে, ইংরেজি, তার মানে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। বাস, কত ইজি না? এর জন্য তোমার কী করতে হবে? এই মিনিংগুলো শিখতে হবে, প্রতিদিন চর্চা করতে হবে, প্রতিদিন নিয়মিত ইংলিশ শুনতে হবে, প্রতিদিন ইংরেজিতে কোনো কিছু লেখার চেষ্টা করতে হবে, এবং মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে, অথবা তুমি বন্ধু বান্ধব না পাও, তুমি নিজের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে দেখবা তোমার ইংরেজি নিয়ে কোনো বই কাজ করবে না। ওকে, তাহলে দেখো হি ডিসাইডেড টু কুইট দ্য জব। সে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেকে আছে না, চাকরি করতে অনেক কঠিন লাগতেছে, তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আর পারতেছে না। এই কারণে কী করছে? ইট ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল টু কুইট, ছাড়তে, দ্য জব, সে চাকরিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সি ডিসাইডস টু হেল্প মি, সে আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নেই। দেখো সে ডিসাইডস, সিদ্ধান্ত নেই, টু হেল্প মানে কি? টু মানেতে হেল্প, সাহায্য, তার মানে কি সাহায্য করতে, মি আমাকে, তার মানে সে আমাকে সাহায্য করতে সিদ্ধান্ত নেই। আরেকটু সাজিয়ে বললে সে আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নেই। বাংলা মিনিং তোমার মতো ভাঙতে চেষ্টা করবা। এই ভাঙার পর দেখবা তুমি নিজের থেকে কিভাবে সাজাইলে এই মিনিংটা সুন্দর শোনায়, তুমি নিজের মধ্যে থেকে ওইভাবেই সাজিয়ে নিবা। তাহলে তোমার ইংরেজির ট্রান্সলেশনে আর কোনো ভুল হবে না, কঠিনও লাগবে না, একদম পানি হয়ে যাবে। দে ডিসাইড টু ট্রাভেল, দেখো দে ডিসাইডেড পাস্ট টেন্স না, এটা মানে সিদ্ধান্ত নিয়েছিল। ইডি আছে তো, ইডি থাকলে তোমাদেরকে বুঝেছিলাম তো পাস্ট টেন্স। তাহলে দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু ট্রাভেল, ভ্রমণ করতে, তার মানে তারা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে, ভ্রমণ করতে সিদ্ধান্ত নিয়েছে, তার মানে একটু সাজিয়ে বললে আমরা কি পাই? তারা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। ওকে, দেখো সব দেখাইলে তো অনেক লম্বা হয়ে যাবে ক্লাস, সব দেখাবো না আমি, তোমরা কিছু দেখে নিবা। কারণ পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ, যারা আমাকে নক দিবা, হোয়াটসঅ্যাপে যারা নক দিবা, তারা তো পিডিএফ পেয়ে যাচ্ছ, সমস্যা নেই কোনো। এবার দেখো রুল 4, সাবজেক্ট প্লাস প্লেন। সাবজেক্ট প্লাস প্লেন, এই প্লেন মানে কি? পরিকল্পনা, তোমরা জানি যাচ্ছ, তাহলে তো বাকি কিছু দেখার দরকার নেই। আচ্ছা, তাও এটা হচ্ছে তোমরা একটু দেখে নিবা, আমি এই দিকে ফোকাস করব না। আমি বলছি প্রথমে আমি প্র্যাকটিসে ফোকাস করব, কারণ আমি রুলসে বিশ্বাসী নই, আমি প্র্যাকটিসে বিশ্বাসী। তুমি যদি প্র্যাকটিস করতে না পারো, রুলস দিয়ে কোনো কাজে আসবে না। তুমি রুলস মুখস্থ করে রাখলা, প্র্যাকটিস নাই, এই রুলসের কোনো দাম নাই তোমার। রুলস কী জন্য? রুলস দিয়ে কী করবা তুমি? রুলস তুমি শিখছো ইংরেজি বাক্য গঠন করার জন্য, কিন্তু গঠনই না দেখো, তোমার রুলস কোনো কাজে আসবে না তো। প্ল্যান, আমি পরিকল্পনা করি, বা আমার পরিকল্পনা, যাই বলো না কেন। আচ্ছা, পরে দেখো টু স্টাডি মানে কি? পড়তে, এব্রুড, বিদেশে, আমি বিদেশে পড়তে পরিকল্পনা করি। তার মানে কি? একটু সাজায় নাও, আমি বিদেশে পড়ার পরিকল্পনা করছি। এই প্লেন্স, হ্যাঁ পরিকল্পনা করে,
সে পরিকল্পনা করে টু বাই, কিনতে এ হাউস, একটি বাড়ি। দেখো, সে পরিকল্পনা করে কিনতে একটি বাড়ি। ভেঙে ভেঙে যখন মিলিয়ে ফেলবা, তারপর নিজের থেকে সাজানো একটু সহজ হয়ে যাবে। তার মানে মিনিংটা এমন দাঁড়াই, সে বাড়ি কেনার পরিকল্পনা করছে। আর একটু সামনে আমরা আগাই। হি প্ল্যান্স টু স্টার্ট এ বিজনেস, সে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছে। অনেকে আছে না, ব্যবসা শুরু করে। দে প্ল্যান টু ভিজিট আস, তারা আমাদের দেখতে আসার পরিকল্পনা করেছে। উই প্ল্যান টু ফিনিশ টুডে, আমরা আজই শেষ করার পরিকল্পনা করেছি। এখন মনে করো ভাইয়ার ক্লাস দেখতেছো, কে কে ভাইয়ার ক্লাস মনোযোগ সহকারে দেখতেছো এবং প্রতিজ্ঞা করেছো আমি ভাইয়ার প্রত্যেকটা ক্লাস শেষ করবো, তারা একটু কমেন্টে জানাও। এমন আসছে না, অনেকে পরিকল্পনা করতেছো যে উই প্ল্যান আমরা পরিকল্পনা করতেছি, উই প্ল্যান আমরা পরিকল্পনা করছি টু ফিনিশ, শেষ করতে টুডে, আজই ভাইয়ার এই ক্লাসটা শেষ করতে আমি পরিকল্পনা করেছি। অনেকে তো আছে যে এই 60টা ক্লাস ধরেই শেষ করবে, এমন পরিকল্পনা অনেকের আছে। যারা 60টা ক্লাস শেষ করতে পারবে, আমি তাদের গ্যারান্টি দিতে পারি, তাদের ইংরেজি নিয়ে কোনো ভয় থাকবে না, বুঝছো? ইংরেজি তোমার কঠিন সাবজেক্টটা তোমার সহজ হয়ে যাবে, তোমার জন্য প্রিয় সাবজেক্ট হয়ে যাবে তখন। তারপরে দেখো উড রেদার, বরং। দেখো বরং অর্থটা অনেক গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস হচ্ছে ভার্ব থাকবে, তারপর দেন থাকবে, তারপর ভার্ব এক্সটেনশন থাকবে। আচ্ছা, ওকে। আই উড রেদার স্ট্রাইপ দেন বিগ, আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। মিনিংটা কত সুন্দর। আই উড রেদার স্ট্রাইপ, আমি বরং না খেয়ে থাকবো, দেন বিগ, তবু ভিক্ষা করব না। আই উড রেদার গো আউট, আমি বরং বাইরে যাব, দেন স্টে হোম, তবু বাড়িতে থাকবো না। তুমি জাস্ট একটা সেন্টেন্স মুখস্থ করে নাও ভাই, তাহলে দেখবা তুমি নিজের মতো করে আর অনেক সেন্টেন্স দাঁড় করতে পারবা। আই উড রেদার গো ফর শপিং দেন প্লেইং, সব ঠিক থাকতেছে। চেঞ্জ হচ্ছে কোনটা? রেদারের পরে বার্ব অন, তুমি যে কাজটা করতেছো ওই অনুসারে একটা বার্ব অন লাগিয়ে দেবা। তারপর হচ্ছে এখানে তুমি কি বোঝাচ্ছ, দেখো ফর শপিং মানে কি, তুমি শপিংয়ে যাওয়ার কথা বোঝাচ্ছ। তারপর হচ্ছে গো না আউট মানে বাইরে যাওয়ার, আউট মানে কোথায় বাইরে যাওয়ার কথা বোঝাচ্ছ। তুমি যা বোঝাচ্ছ ওই ওই রকম একটা ভার্ব, একটা ওয়ার্ড, তুমি ভার্ব প্রয়োজন হলে ভার্ব নিবা, অন্য যে কোনো ওয়ার্ড প্রয়োজন হলে ওই ওয়ার্ড নিবা। অর্থাৎ এক কথায় তোমার প্রয়োজন অনুসারে একটা ওয়ার্ড লাগিয়ে দেবা, তারপর দেন, আর দেনের পর তো তোমরা জানোই, তাহলে হয়ে গেল বাস। ওকে, দেখো ইজি না? ধরতে হবে, তোমাদের ক্লাসগুলো ধরতে হবে। যারা মনে হয় যে একবার ক্লাসটি করার পর এখনও কঠিন লাগতেছে, আমার সাজেশন থাকবে তারা পুনরায় ক্লাসটি দেখো। দ্বিতীয়বার ক্লাসটি করার পর আমার মনে হয় না আর কঠিন লাগবে, বুঝছো? এজ ওপেন এস, যতবার ততবার, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোনো বাংলা বাক্যে যতবার ততবার থাকলে তখন এজ ওপেন এস ব্যবহার করা হয়। তাহলে এটা একটু দেখো। সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি এজ ওপেন এস হি গোস টু মার্কেট। তার মানে কি দেখো, হি ড্রিঙ্কস টি, সে ততবার চা খায়, এজ ওপেন এস যতবার, হি গোস টু দ্য মার্কেট সে বাজারে যায়। তার মানে সে যতবার বাজারে যায় ততবার চা খায়। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। অনেক মানুষ আছে না দয়ালু এমন, যতবার নির্বাচনে জয়লাভ করে ততবারই মানুষের উপকার করার চেষ্টা করে। সবাই না কিন্তু, আবার কিছু কিছু আছে, মানে কিছু কিছু ব্যতিক্রম তো থাকতেই পারে। দ্য পিপুল গেট বেনিফিটেড, মানুষ উপকৃত হয়। এজ ওপেন এজ, যতবার হি ইজ ইলেক্টেড, মানে সে নির্বাচিত হয়। তার মানে যতবার সে নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। তুমি মনে করো একটা বাড়িতে কাজ করতেছো, তুমি এখন বাইরে চলে গেলে কাজের ক্ষতি তো হবেই। দ্য ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড মানে ক্ষতিগ্রস্ত, বাধা প্রাপ্ত এমন কিছু। দ্য ওয়ার্ক কাজ ইজ হ্যাম্পার্ড ক্ষতিগ্রস্ত হয়, এজ ওপেন এজ যতবার ইউ গো আউট তুমি বাড়ির বাইরে যাও, যতবার তুমি বাইরে যাও ততবার তোমার কাজের ক্ষতি হয়। আচ্ছা, এখানে বাংলা মিনিংটা যেভাবে আছে তোমার এইভাবে বলতে হবে এমন কোনো কথা। তুমি নিজের মতো করে পারলে বাড়াইয়া কমাইয়া যেভাবে তোমার মনে রাখার জন্য যা কিছু করার দরকার এইভাবে বাড়াইয়া কমাইয়া বলার চেষ্টা করবা, বুঝছো? আমি যখন ছোট সময় পড়ালেখা করতাম, একটা জিনিস আসলে সামনে দেখা গেছে এটার ঘুরাইয়া ফেসাইয়া বাড়াইয়া, মানে যা আমার মনে হচ্ছে তখন যেভাবে পড়লে মনে থাকবে আমি ওইভাবেই পড়তাম। দেখো, এটা যদি তুমি বলো যে দ্য ওয়ার্ক এই কাজ, আমার কাজটি এই কাজটি, আমি যে কাজ করতেছি এই কাজটি কি হয়, ইজ হ্যাম্পার্ড
ক্ষতিগ্রস্ত হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। তারপরে কি এস ওপেন এস, যতবার ততবার ইউ, তুমি, আমি যখন মনে করো তোমাকে দিয়ে কল্পনা করতেছো, তার মানে আমি আই গো আউট, বাইরে যাই, বাড়ির বাইরে যাই। এই বাড়ি থেকে আমি যখনই ওই বাইরে ওই ইটের বাটায় যখন ঘুরতে চলে যাই, ওই চান্দনিটাকে যখন ঘুরতে চলে যাই, ওই হাওরে যখন ঘুরতে চলে যাই, তখন কি হয়, কাজটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। দেখো ভাইয়া, এইভাবে তুমি নিজের মতো করে একটু পড়ার চেষ্টা করো। নিজের থেকে চতুর্দিকের সমস্ত উদাহরণ টেনে নিয়ে ওই দৃশ্যটা চোখের সামনে ভাসিয়ে একদম পড়ার চেষ্টা করো। দেখবা যখন অন্য সময় তুমি এই কথাটা, এই পড়াটা, এই সেন্টেন্সটা তুমি মনে করতে যাইবা, তখন তো তোমার সামনে ভেসে পড়বে, আমি উমুককে নিয়ে কথা বললে এটা পড়ছিলাম, উমুক জায়গাকে দেখায় আমি কথা বললে পড়ছিলাম, উমুক দৃশ্যটা, উমুক ছবিটা আমি চোখের সামনে, একদম মস্তিষ্কের সামনে বাসায় আমি এই জিনিসটা পড়ছিলাম। তখন অটোমেটিক তোমার সামনে কিন্তু এই পড়াটা বাইসা উঠবে। তো এইরকমভাবে যদি পড়া কঠিন লাগবে, পড়া কি কঠিন জিনিস? পড়া তো মোটেও কঠিন না, তোমরা কঠিন বানায় আনিছো। কঠিন লাগবে না তো কী করবে, একটু পড়ো না কেন তোমরা? দৈনিক বেশি না, তোমরা যদি 5-6 ঘন্টা যদি দৈনিক পড়া যাও, তোমাকে ঘোড়া দিয়ে ধরতে পারবে না কেউ। আমি কথা বলে রাখলাম, বুঝছো? যে যাক, কথা আর বাড়াবো না। পরে বলবা যে ভাই খুব বকবক করতেছে হুদাই, কাজের কাজ নাই। দেখো, কাজের কাজ আছে না নাই তোমরা ভিডিওটা দেখলেই বুঝবা। ইটস হাই টাইম, তার মানে হাই উপযুক্ত সময়। এর মধ্যে আবার হতে পারে ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম। এইগুলো পরের ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি সব আলোচনা করবো একদম। এটা দেখো, তার মানে স্ট্রাকচারটা হবে ইটস হাই টাইম, টু প্লাস ভার্ব, তারপর এক্সটেনশন। এখানে ভার্ব বলতে ভার্ব ওয়ান হবে, যেহেতু টু থাকলে কিন্তু ভার্ব ওয়ান ছাড়া আর অন্য কিছুই হবে না। আর এখানে আরেকটা স্ট্রাকচার এমন হতে পারে, যদি টু না থেকে ইট ইজ টাইমের পর সাবজেক্ট থাকে, তখন কিন্তু ভার্ব টু হবে ভাইয়া। ওইটা পরে আলোচনা করবো, সমস্যা নাই। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়, টু টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার জন্য। একটু সাজিয়ে যদি দেখো, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। এখন ভাইয়ার ক্লাস পাচ্ছি, এখন যদি পড়তে না পারি, এই সুযোগটা যদি হাতছাড়া করি, আর হবে না আমার দ্বারা। তার মানে কি বলবা, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এইটি উপযুক্ত সময় টু লার্ন ইংরেজি শেখার, ইংলিশ, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার উপযুক্ত সময়। এটাই কিন্তু তোমার ইংরেজি শেখার উপযুক্ত সময়। এখন সুযোগ পেয়েছো, সুযোগটা যদি কাজে লাগাইতে পারো, তাহলে তুমি ইংরেজিতে বশ হয়ে যেতে পারবা। আর সুযোগ যদি কাজে লাগাইতে না পারো, এই সুযোগটা যদি হাতছাড়া করে ফেলো, সুযোগ কিন্তু বারবার আসে না, তারপরে কিন্তু তোমার ইংরেজি শেখাও হবে না। মনে রাখিও ভাইয়া, তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু বিল্ড ইউর কেরিয়ার, ইটস হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু বিল্ড, গঠন করতে, ইউর কেরিয়ার, তোমার কেরিয়ার। এই যে ভাইয়ের ক্লাস থেকে ইংরেজি শেখে কোনো কিছু করে, এখনই তোমার কেরিয়ার গড়ার সময়। আর ভাইয়ার ক্লাস যদি না থাকে, তুমি যদি ভাইয়ার ক্লাসগুলো মিস করে ফেলো, হারিয়ে ফেলো, তখন কিন্তু আফসোস করবা, তখন কিন্তু সম্ভব হবে না, বুঝছো ভাইয়া? এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। একটু ইংরেজি করে ফেলো, তাহলে কি হবে, ইটস হাই টাইম টু সলভ দ্য প্রবলেম। তোমরা একটু একটা কাজ করতে পারো, এই বাংলা মিনিংটাকে হাতে ধরে তোমরা এর ইংরেজিটার বাংলা করতে পারো। আবার তোমরা ইংরেজিটাকে হাতে ধরে এই বাংলাটা দেখে ইংরেজি ট্রান্সলেশন করতে পারো। তোমরা একটু পড়ার পর, এই পিডিএফটা নিয়ে একটু পড়ার পর, তোমরা নিজেরা এইভাবে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমরা এই জিনিসগুলো তোমাদের একদম শেখা হয়ে গেছে, আয়ত্তে এসে পড়ছে। যাক, ওইটা আর বাড়াবো না, একটু বাড়াইলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। এবার আমরা দেখবো কিছু বার্ব নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। বার্ব হচ্ছে বাক্যের হার্টবিট, তোমরা জানো। এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, জাস্ট আমি কিছু ফর্ম, কিছু গঠন দেখাবো। লিপ মানে ত্যাগ করা, সেরে যাওয়া। এর ফর্ম দেওয়া রয়েছে, লিপ ভার্ব ওয়ান, লেফট, বি2, বি3, লিভিং না আইএনজি ভার্ব, তারপর হচ্ছে টু লিভ মানে ইনফিনিটিভ। তোমরা জানো, এর আগের ক্লাসগুলোতেও আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলো আর আমরা কি দেখবো, কিছু প্র্যাকটিস দেখবো। আই লিভ আর্লি, আমি তাড়াতাড়ি বের হই। আই লেফট দ্য রুম, আমি ঘর ছেড়ে গিয়েছিলাম। কোন টেন্স? দেখো পাস্ট টেন্স, আমি ঘর ছেড়ে গিয়েছিলাম। কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সময়টা নির্দিষ্ট। আমি তাড়াতাড়ি বের হই, কোন সময় বের হও নির্দিষ্ট করে বলা আছে? বলা নাই তো। আই হ্যাভ লেফট দ্য জব, আমি চাকরিটি ছেড়ে দিয়েছি। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ, আমি বলছিলাম হ্যাভ হ্যাজের পরে
যদি এই যেটার লেফট দুইটাই যদি 2 নং 3 নং দুইটাই সেম থাকে তাহলে হ্যাভ হ্যাজের পরে যদি এই ওয়ার্ড থাকে তাহলে এটা চোখ বন্ধ করে 3 নং ফর্ম। তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদের টেন্স চিনতে হবে, টেন্স যদি না চিনতে পারো তাহলে ক্লাসটি অনেক কঠিন লাগবে, তোমার পড়া অনেক কঠিন লাগবে। এর জন্য টেন্সের জন্য একটা আলাদা ক্লাসই এইখানে দেওয়া হয়েছে, কিন্তু এই ক্লাসটি তোমরা দেখে নেবে, প্লে লিস্টে সাজানো আছে। আই হ্যাভ লেফট দ্য জব, আমি চাকরিটি ছেড়ে দিয়েছি। আই এম লিভিং নাও, আমি এখন চলে যাচ্ছি। যাক, সব কিছু দেখার সময় হবে না, তোমরা বাকিটা দেখে নেবা। আমি জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু বুঝিয়ে দেবো। স্টে মানে থাকা, স্টেইং টু স্টে। আচ্ছা ওটা দেখে নিবা। আই এম স্টেইং টু নাইট, আমি আজ রাতে থাকছি। আই ওয়ান্ট আমি চাই, টু স্টে থাকতে, লঙ্গার মানে কি? লঙ্গার কি বলো তো? লঙ্গার মানে একটা দীর্ঘ সময় ধরে এমন কিছু। তাহলে আমি আরও থাকতে চাই, দেখো তাহলে লঙ্গার দীর্ঘ সময়, তার মানে আরও মানে দীর্ঘ সময় বোঝাচ্ছে না? আমি আরও থাকতে চাই। মিট মানে কি? দেখা করা, সাক্ষাৎ করা। মিট মিটিং টু মিট। এটা ভালো করে মুখস্থ করে নেবো, এটা কাজ হচ্ছে তোমাদের একদম মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করা, বুঝছো? আই মিট ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে দেখা করি। আই মিট হিম ইয়েস্টারডে, আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই। একটু যদি ভেঙে দেখো, আমি ওয়ান্ট চাই, টু মিট দেখা করতে, ইউ তোমার সাথে, তার মানে আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমরা নিজেরা একটু ভেঙে মিলানোর চেষ্টা করবা, কারণ মিনিং এখানে দেওয়া আছে, ওয়ার্ডগুলো সেন্টেন্সে দেওয়া আছে। এখন তোমরা একটু এইটার উপর নির্ভর করে একটু ভাঙার চেষ্টা করবা, তাহলেই তো হয়ে গেছে। আর আমি যে সব পড়াচ্ছি না এটা তোমার মাথায় রাখিও, বাকিরা তোমরা পড়ে নেবে। আমি যদি সব পড়ায় দিই তাহলে তুমি কি পড়বা? তোমার জন্য তো কিছু রাখা লাগবে। আর সব পড়াইতে গেলে ক্লাসটা কিন্তু বোরিং হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট বুলেট পয়েন্টগুলো দেখাবো। জয়েন যোগ দেওয়া, আচ্ছা এইগুলো দেখে নেবা। আই জয়েন ক্লাসেস, আমি ক্লাসে যোগ দিই। আই হ্যাভ জয়েন্ট দ্য কোর্স, আমি কোর্সে যোগ দিয়েছি। অনেকে তো আসো এই কোর্সে যোগ দিয়েছো। আই হ্যাভ জয়েন্ট, দেখো কোন টেন্স বলো তো? এটা আমি বলবো না, তোমরা একটু কমেন্টে জানাইবা এটা কোন টেন্স। আই এম জয়নিং নাও, আমি এখন যোগ দিচ্ছি। যাক, পরেরটা দেখো, ফলো অনুসরণ করা। আই হ্যাভ ফলোড অ্যাডভাইস, আমি পরামর্শ মেনেছি। আই ফলোড হিম, আমি তাকে অনুসরণ করেছিলাম, পাস্ট টেন্স। যাক, দেখো স্টপ মানে থামা, বন্ধ করা, খুবই গুরুত্বপূর্ণ। ফর্মগুলো তোমরা দেখে নেবা। আই স্টপ হেয়ার, আমি এখানে থামি। আই স্টপড টকিং, আমি কথা বলা বন্ধ করেছিলাম। আই হ্যাভ স্টপড স্মোকিং, আমি ধূমপান বন্ধ করেছি। অনেকে আছে না ধূমপান করতো, কিন্তু এখন দেখতেছে না ধূমপান করলে আমার আর গতি নাই, আমার শরীর শেষ, আমার স্বাস্থ্য একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, আমি নিজে, আমার অর্থ ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কোনোভাবেই কোনো মূল্য থাকবে না, মানুষের সামনে কোনো মূল্য থাকবে না, এরকম ভেবে অনেকে আসছে না ধূমপান বন্ধ করে দিয়েছে। এটা তো ভালো কাজ। আই এম স্টপিং নাও, আমি এখন থামছি। যাক, এখন দেখো আমি সেন্টেন্স মেকিংয়ের কিছু কৌশল দেখাবো, যেই কৌশল অবলম্বন করে তুমি বড় বড় সেন্টেন্সকে একদম ছোটো করে ভেঙে তুমি অর্থ করার চেষ্টা করবা, তাহলে বড় সেন্টেন্সগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে এবং তুমি অনায়াসে বড় বাক্যেও এক নাগারে একটানা অনেকগুলো কথা একসাথে একদমই বলতে পারবা এবং একসাথে এক নাগারে লিখতেও পারবা। দুইটাই তোমাদের জন্য উপকৃত হবে। তাহলে দেখো, শৈশব মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। চাইল্ডহুড মানে শৈশব হয় অ্যান ইম্পর্টেন্ট টাইম, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ সময়, টাইম অথবা পিরিয়ড একই কথা কিন্তু, ফর হিউম্যান লাইফ মানব জীবনের জন্য। তার মানে কি, শৈশব মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। একটা আমরা ফ্র্যাগমেন্টারি ফর্ম দিয়ে ভাঙবো। তাহলে দেখো, শৈশব হয় একটি গুরুত্বপূর্ণ সময়, কি বলতে পারি? চাইল্ডহুড ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইম অর পিরিয়ড মানব জীবনের জন্য, ফর হিউম্যান লাইফ। দেখো, ভেঙে শিখলে একটু সহজ হয়ে যায় না? এখানে অনেকগুলো তথ্যকণিকা আছে, আমি আজকে তথ্যকণিকা তোমাদের দেখাবো না, কারণ এটা গ্রামাটিক্যাল আলোচনা, গ্রামারের জন্য আলাদা কোর্স থাকবে, সমস্যা নাই। এখন কথা হচ্ছে তোমার পিডিএফটা নিয়ে একটু এইগুলো দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। তারপর আমরা দেখব শৈশবে মেধা থাকে তীক্ষ্ণ, তাই তো পূর্ণাঙ্গ বয়সেও শৈশবের স্মৃতি নাড়া দেয়। দেখো, শৈশবে এখন তোমার শৈশব ক্লাস, তুমি স্কুলে পড়তেছো, তুমি কলেজে পড়তেছো, যখন তুমি ভার্সিটিতে উঠে যাবা তখন কিন্তু এই শৈশবে তোমার মেধা যতটুক তীক্ষ্ণ ছিল, ভার্সিটিতে ওঠার পর তুমি কিন্তু ইচ্ছা করলেই ততটুক অল্প সময় মুখস্থ করতে পারবা না, তখন কিন্তু তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তবে একেবারে পারবা না আমি ওইটা বলতেছি না, পারবা, তবে তোমার জন্য কঠিন হয়ে যাবে। আর তুমি যখন শৈশব
আর তুমি যখন শৈশবে ছিলা, তোমার বয়স যখন কম ছিল, তখন তুমি যে কোনো জিনিসে যে কোনো পড়াই অনায়াসে তুমি মুখস্থ করে ফেলতে পারবে। হ্যাঁ, তাহলে এখনই তোমার সময় এই পড়াগুলো মনোযোগ দিয়ে খুব গভীরভাবে চিন্তা করে শেখার সময়। কারণ তোমার বয়স যখন হয়ে যাবে, তখন কিন্তু এখনের সময়ের মতো এত দ্রুত তুমি শিখতে পারবা না। যারা দেখো কোরআন হেফজ করে, তারা অল্প বয়সে দেখো না, 7 বছর, 8 বছর, 9 বছর বয়সে কোরআন হেফজ করে ফেলে। কিভাবে করে? তাদের মেধা থাকে তীক্ষ্ণ, অনেক মেধাবী তারা, অনেক ট্যালেন্ট থাকে তাদের মধ্যে, কারণ তাদের বয়স কম। এই জন্য তারা সহজেই যে কোনো কিছু মুখস্থ করে ফেলতে পারে। তোমাদের কিন্তু এখনই সময়, এখন তোমরা মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে ভাইয়ার ক্লাসগুলো দেখো, এবং ভাইয়ার কাছ থেকে পিডিএফগুলো নিয়ে মনোযোগ সহকারে এগুলো পড়ে নাও। তোমার সারা জীবন তোমার এটা মনে থাকবে, এবং কি স্মৃতিগুলো তোমার বুড়ো বসেও, তোমার অনেক বসেও এইগুলো তোমার মাথায় নাড়া দেবে। এই জন্যই তো বলা হয় শৈশবে মেধা থাকে তীক্ষ্ণ। তাই তো পূর্ণাঙ্গ বয়সেও তোমার যখন অনেক বয়স হয়ে যাবে, স্মৃতি, শৈশবের স্মৃতি নাড়া দেয়, তোমার স্মৃতিগুলো তখনও নাড়া দেবে। তাহলে দেখো, ইন চাইল্ডহুড মানে শৈশবে, ট্যালেন্ট ইজ শার্প, ব্রেন থাকে তীক্ষ্ণ। সো তাই তো চাইল্ডহুড মেমোরিজ, শৈশবের স্মৃতিগুলো স্টায়ার নাড়া দেয়। ইভেন, এমন কি, এখানে এমন কি অর্থ দেবে না, এখানে হচ্ছে ইন অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড মানে কি? অ্যাডাল্টহুড মানে কি পূর্ণাঙ্গ বয়স, আর ইভেন থাকার কারণে ইভেন ইন অ্যাডাল্টহুড, তার মানে পূর্ণাঙ্গ বয়সেও। দেখো গ্রামাটিক্যাল রুলস আছে, এটা দেখলে তোমার জন্য ইজি হয়ে যাবে। আমি দেখাবো ফ্র্যাগমেন্টারি ফর্ম। শৈশবে, ইন চাইল্ডহুড, মেধা তীক্ষ্ণ থাকে, ট্যালেন্ট ইজ শার্প, তাই তো শৈশবের স্মৃতি নাড়া দেয়। সো চাইল্ডহুড মেমোরিজ স্টায়ার। দেখো পূর্ণাঙ্গ বয়সেও, ইভেন ইন অ্যাডাল্টহুড, আমি আগে বলে ফেলেছি, এই জন্য আমি এখানে কমই ফোকাস করলাম। হ্যাঁ, এবার আমরা দেখবো 3 নম্বরটা। দেখো, ক্লাস কি বোরিং লাগে ভাইয়া? একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো না, কত ইজি লাগে দেখো না ভাইয়া। এমন ক্লাস পাইবা কোথায়? হ্যাঁ, একজন সফল হওয়া ব্যক্তি অবসর সময়ে, সরি, একজন সফল হওয়া ব্যক্তিও অবসর পেলে শৈশবের স্মৃতিগুলো রোমান্তর করে। তাহলে দেখো, এ সাকসেসফুল পারসন, একজন সফল হওয়া ব্যক্তি, রিমেন্স মানে কি, মনে করে, রোমান্তর করে, স্মরণ করে এমন কিছু, অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ, তার শৈশবের স্মৃতিগুলো, হোয়েন যখন, হি গেটস লেজার টাইম, যখন সে অবসর পায়, তার মানে অবসর সময়ে। দেখো বাক্যটা কতটুক বড়, এখন একটু ফ্র্যাগমেন্টের ফর্ম দিয়ে আমরা যখন ভাঙবো, তাহলে দেখো, একজন সফল হওয়া ব্যক্তিও, এ পারসন, এ সাকসেসফুল পারসন, একজন সফল হওয়া ব্যক্তি শৈশবের স্মৃতিগুলো রোমন্থর করে। রিমেন্স মানে রোমন্থর করা, মনে রাখা, স্মরণ করে এমন। অ্যাবাউট হি চাইল্ডহুড মেমোরিজ, তার শৈশবের স্মৃতিগুলো, অবসর পেলে, হোয়েন যখন, হি গেটস লেজার টাইম, সে অবসর পায়, তার মানে যখন একজন ব্যক্তি অবসর হয়, তখন তার শৈশবের স্মৃতিগুলো, এই যে ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখছো, এই স্মৃতিগুলো তোমার তখনও মাথায় নাড়া দেবে। বুঝতে পারছো? তথ্যগুলিকে তোমরা দেখে নিবা। শৈশবের স্মৃতি সবার কাছে আনন্দের হয় না, শৈশবকালের স্মৃতি সবার কাছে আনন্দের হয় না। অনেকে আছে শৈশবেই নষ্ট হয়ে গেছে বিড়ি সিগারেট খাইয়া, তারপর হচ্ছে ওই মেয়েদের পিছনে ঘুরে, যারা ছেলে মেয়ে আছে, ওই যে কিছু কি বলে ভণ্ড ছেলেদের ধোকায় পইরে একেবারে নষ্ট হয়ে গেছে, এমন অনেকে আছে না ভাইয়া? বলো ভাইয়া। চাইল্ডহুড মেমোরিজ, শৈশবের স্মৃতিগুলো, আর নট প্লিজারেবল ফর টু অল, সবার জন্য এটা প্লিজারেবল নয়, আনন্দের নয়। প্লিজারেবল মানে কি? আনন্দের। দেখো ফ্র্যাগমেন্টের ফর্মে, শৈশবের স্মৃতি, চাইল্ড মেমোরিজ, আনন্দের হয় না, আর নট প্লিজারেবল, সবার কাছে, ফর অল, টু অল, ফর অথবা টু দুইটার যে কোনো একটা দিলেই হবে। ফর অল সবার কাছে, সবার জন্য, টু অল সবার নিকট, সবার জন্য, একই কথা। দেখো ক্লাসটি প্রায় শেষ পর্যায়েই, আর তেমন কিছু নাই। এখন আমরা কিছু ডব্লিউএস কোয়েশন দেখে ক্লাসটি আমরা শেষ করে দেবো। হ্যাঁ, দেখো প্রতিটা ক্লাস শেষে থাকতেছে কিছু ডব্লিউএস কোয়েশন। ওকে, এই ডব্লিউএস কোয়েশনগুলো তোমার অনেক কাজে দিবে। তুমি যখন মানুষকে কথা বলবে, কথা জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, তখন কিন্তু এইগুলো ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে দেখো, এখানে রয়েছে, কে এটা সমাধান করতে পারে? হোয়াট ইজ ইউর, আচ্ছা এটা উপরে আছে, হু ক্যান সলভ দিস, কে এটা সমাধান করতে পারে? হোয়াট ইজ ইউর গোল, আপনার লক্ষ্য কি? ও উইল ড্রাইভ নাও, এখন কে গাড়ি চালাবে? এটা কি বোঝানোর আছে ভাই? বলো,
এটা জাস্ট তোমরা পরে নিবা। তাও আমি একটু বলে দিচ্ছি তোমাদের মনে থাকার সুবিধার্থে। তোমরা পরে যতটুকু মুখস্থ করতে না পারবা, শুনে কিন্তু এর চাইতেও তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তুমি জানো কি, অনেকে আছে দেখিও যে অন্ধ হাফেজ, নাম শুনছো কিনা বলো? যারা যারা চিনো অথবা কাউকে দেখছো যে অন্ধ হাফেজ, তারা কি করে? তাদেরকে কোরআন শোনানো হয়, ওই শোনা থেকে তারা মুখস্থ করে ফেলে। এখন কে গাড়ি চালাবে দেখছো তো? হু উইল ড্রাইভ নাও? হোয়াট মেড ইউ হ্যাপি? কি আপনাকে খুশি করেছিল? হোয়াট কি মেড ইউ হ্যাপি? আপনাকে খুশি করেছিল। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? আপনার সেরা বন্ধুকে, তোমার সেরা বন্ধুকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কি? পার্থক্যটা কি? হু নিডস মাই হেল্প? কার সাহায্য আমার দরকার? হ্যাঁ, অনেকে আসছে না যে এখন দেখতেছো তুমি রাগান্বিত হয়ে বলতেছো কেউ তোমার সাহায্য আগে আসতেছে না, তখন হু নিডস মাই হেল্প? কার সাহায্য আমার দরকার? দেখবো না আমার সাহায্য কি কারো লাগে নাকি? হ্যাঁ, অনেকে আসে না এমনভাবে রাগান্বিত হয়ে বলো। আচ্ছা যাক, তাহলে আজকের কাজটা এখানে সমাপ্ত। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।